আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবুল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো আমি এখন এমন একটা জায়গায় বসে আছি, এখান থেকে হয়তো অনেক নয়েজ আসছে। ইভেন আমার মাউথ পিসটাও আনা হয়নি। আমি জানি না আমার কথাগুলো কতটা পারফেক্টলি শুনতে পাচ্ছেন আপনারা। তারপরে ভিডিওটা করছি বাংলাদেশের খেলাটা নিয়ে। আজকে সকাল ভোরবেলায় যে খেলাটা হয়েছে ওই খেলাটা নিয়ে একটু কথা বলতে ইচ্ছা করছে। বাংলাদেশের পারফরমেন্স কেমন ছিল অলরেডি আপনারা হয়তো যারা খেলা দেখেছেন তারা দেখতে পেয়েছেন, আর যারা স্কোর কার্ড দেখেছেন তারা স্কোর কার্ডে দেখে ফেলেছেন। সো আমি জানি না আমার ভিডিওটাতে কপিরাইটও খেয়ে ফেলতে পারি, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক বাজতেছে, সো কপিরাইটও চলে আসতে পারে। বাংলাদেশ কেমন খেলেছে, এক কথায় আজকের ম্যাচটা অসাধারণ একটা ম্যাচ ছিল। বহুদিন পর একজন ক্রিকেট লাভার হিসাবে বাংলাদেশের খেলা দেখাটা আজকে একটা চোখের জন্য শান্তি ছিল। ভোরবেলায় কাঁচা ঘুম ভেঙে উঠে খেলাটা দেখেছি। সো বাংলাদেশ হতাশ করেনি। তো শুরুতে লিটন দাসকে নিয়ে আসলে তেমন কিছু বলবো না। একটা মানুষের লাইফে ব্যাট প্যাচ যায়, হয়তো লিটন দাসের লাইফে ব্যাট প্যাচটা যাচ্ছে। মধ্যে সে কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিয়েছিল। পুরো বাংলাদেশ দল যখন মানে আউট ফর্মে ছিল সে মোটামুটি এক হাতেই খেলেছে। পুরো টেস্ট ম্যাচ বলেন, ওয়ান ডে বলেন, টি-20 বলেন, সব জায়গায় মোটামুটি লিটন দাসই একমাত্র ভালো খেলেছিল তখন। হয়তো তার সময়টা খারাপ যাচ্ছে, এখন তার পাশে দাঁড়ানো উচিত বিসিবির, যেটা অলরেডি তারা দাঁড়িয়েছে। আর আমার মনে হয় তার ব্যাপারে তার সাথে যদি একটু কাউন্সিলিং করা যায়, কথা বলা যায়, হয়তো এদিকে একটু সমস্যা হতে পারে। কজ সে 360 খেলছে না। দেখেন তার অফ সাইডে তেমন আপনি শর্টস দেখবেন না, দেখবেন ম্যাক্সিমাম লেগ সাইড ওরিয়েন্টেড। এরকম অনেক ধরনের ঝামেলা রয়েছে, তার টেকনিক্যাল ঝামেলা রয়েছে, এগুলো নিয়ে বিসিবির কাজ করা উচিত। এরপরে বলবো আমি পারভেজ ইমনকে নিয়ে। পারভেজ ইমন টাচে ছিল, ইন্ডিয়া ম্যাচে কিন্তু টাচে ছিল, হুট করে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে একাদশ থেকে। জিনিসটা দৃষ্টিকটু ছিল, কিন্তু তাকে বাদ দেওয়ার রিজন আছে। সৌম্য সরকার দলে ইন করেছে, ইন করে সৌম্য সরকার কিন্তু ভালো খেলেছিল। আজকে পারভেজ ইমনের একটা লাক ক্রিয়েট হয়েছিল। আনফর্চুনেটলি সৌম্য সরকার ইনজুরিতে পড়ে গিয়েছিল, বাংলাদেশের সিরিজটা জিতে গিয়েছিল আগে থেকেই। ইমন সুযোগ পেয়েছিল এবং সুযোগ পেয়ে ইমন কিন্তু দারুণভাবে কাজে লাগিয়েছে। প্রবাবলি 21 বলে 39 রান করেছে, দারুণ ডিস্ট্রাকটিভ ইনিংস ছিল। এবং তার ব্যাটিংয়ের কল্যাণে বাংলাদেশ কিন্তু প্রথম 6 ওভারে 54 রান করেছিল। তো ইমন দুর্দান্ত ছিল। 3 নম্বরে ব্যাটিং করতে এসে তানজিদ তামিম বলা যায় যে একটু হরেবল সিরিজ গেছে তার ব্যাটিংয়ের জন্য। এবারে টি-20তে আর কি, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ান ডেতে ভালো খেলেছে, বাট টি-20তে আহামরি এমন ভালো পারফরমেন্স ছিল না। এরপর 4 নম্বরে মেহেদী মিরাজ। মেহেদী মিরাজ কিন্তু বাংলাদেশ টি-20 ক্রিকেটের ব্যাটিং অর্ডারে একটা নতুন দিগন্তের নাম আমি বলতে পারি। 4 নম্বরে সে যেটা ম্যাচ খেলেছে, হয়তো রান তেমন করেনি, কিন্তু তার ব্যাটিং দেখে মনে হয়েছে যে বাংলাদেশের 4 নম্বরের যে একটা অভাব, যেটা স্ট্যাবিলিটির অভাব ছিল, সেটা কিন্তু মেহেদী মিরাজের ব্যাটিং থেকে কিন্তু বাংলাদেশ কিন্তু সেই অভাবটা কিন্তু ফুলফিল করে ফেলতে পারে। মেহেদী মিরাজের ব্যাটিং কিন্তু সেটা বোঝা গেছে। আজকেও মেহেদী মিরাজ দারুণ মিডলটা খেলেছে। 5 নম্বর জাকির হোসেন, মাই গুডনেস, জাকের আলী অনিক, মানে ওয়ার্ল্ড কাপটা বাজে গেছে, এরপরেও কিছুদিন বাজে খেলেছে, বাট টেস্ট ক্রিকেট থেকে দুর্দান্ত। জাকির আলী অনিকের ব্যাপারে একটা অভিযোগ ছিল অফ সাইডে খেলতে পারে না, বাট আজকে তার ব্যাটিং, সে এক্সট্রা কাভারের উপর দিয়ে যে ছক্কাটা মেরেছে দেখার মতো ছিল। যদিও উপরওয়ালার দেওয়াটা জীবন, সে আউট হয়ে প্যাভিলিয়নে চলে গিয়েছিল, সেখানে নাটক করেছিল। আনফর্চুনেটলি শামীম হোসেন আউট হয়ে যায় তখন। তো দারুণ গিফট ছিল জাকির আলী অনিকের জন্য, এবং সে কিন্তু সেটা দারুণভাবে কাজে লাগিয়েছে। এবং বহুদিন পর জাকের আলী অনিকের কল্যাণে আমরা এত ডিস্ট্রাকটিভ একটা ব্যাটিং দেখলাম। বুঝতে পারছেন, লাস্ট 5 ওভারে 75 রান বাংলাদেশ দল করেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে, এরকম একটা ব্যাটিং বিরুদ্ধ কন্ডিশনে, যেখানে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররাই নিজেদের কন্ডিশনে খেলতে খাবি খেয়েছে, সেখানে সে এমন একটা ডিস্ট্রাকটিভ ব্যাটিং করেছে জাকের আলী অনিক। তো অনেক দুর্দান্ত। এবং অনেকের পাশাপাশি তাকে তানজিম সাকিব বেশ ভালো সাপোর্ট দিয়েছে। মাহাদিকে আমার মনে হচ্ছে মাহাদিকে আসলে অ্যাজ এ ব্যাটার হিসেবে অতটা বিবেচনা না করাটাই ভালো, তাকে অ্যাজ এ বোলার হিসেবে বিবেচনাটা করাই ভালো। তার আগে রিশাদ কিংবা তানজিম সাকিব এদেরকে দিয়ে আসলে ক্যারি করানো উচিত। এদের ব্যাটিংয়ে যতটা পজিটিভ ব্যাটিংয়ের ছোঁয়া পাওয়া যায়, মাহাদির ব্যাটিংয়ে যতটা পাওয়া যাচ্ছে না। আনফর্চুনেটলি আজকে সে দ্রুত আউট হয়ে গেছে, কিন্তু এই সিরিজটা দেখে মনে হয়েছে তার ব্যাটিংয়ে ওই ছোঁয়াটা পাওয়া যাচ্ছে না। তো ওভারঅল বহুদিন পর বাংলাদেশ জিম্বাবুয়ের অ্যাগেনস্টেও 160 পেরোতে পারে নাই, খুব ডিফিকাল্ট ছিল। সেখানে বহুদিন পর ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে বিরুদ্ধ কন্ডিশনে গিয়ে 20 ওভারের ম্যাচে বাংলাদেশ 180+ করেছে। এটা সত্যি একটা মানে চোখের শান্তি, প্রশান্তি বলতে পারেন। বোলিংয়ে তো বাংলাদেশ দুর্দান্ত। তাসকিন, ওয়ারেস, স্টার্ট ইচ অ্যান্ড এভরি গেম, নতুন বল বলেন, পুরান বল বলেন, তাসকিন কিন্তু তাসকিনের কাজ করেই যাচ্ছে। এবং তাসকিন যেটা বিভীষিকার নাম ব্যাটারদের জন্য, আফগানিস্তানের গুরবাজ, তাসকিনকে দেখলেই তাসকিনের বলে উইকেটটা দিয়ে আসতেছে। অ্যাজ লাইক ব্র্যান্ডন কিং, ওয়ান অফ বেস্ট ব্যাটার ইন ক্যারিবিয়ান কন্ডিশন। ব্র্যান্ডন কিং 3টা টি-20 ম্যাচে 3টা ম্যাচেই তাসকিনের বলে আউট হয়েছে। পুরান কিন্তু পুরানের ছোঁয়ায় ছিল না, কজ মাহাদি তাকে কিন্তু বিব্রত করেই গেছে ইচ অ্যান্ড এভরি গেম। আজকেও মাহাদি তাকে
তাকে ভুগিয়েছে এবং ফাইনালি মাহাদির বলে সে উইকেট দিয়েছে। কোনো ব্যাটারই ওয়েস্ট ইন্ডিয়ানরা কিন্তু এরকম শেপে ছিল না, একটা সিঙ্গেল ব্যাটার যে ব্যাটসম্যানটার শেপে ছিল বাংলাদেশি বোলাররা দারুণভাবে তাদেরকে প্যাকেট করেছে। এর কৃতিত্ব অবশ্যই বোলারদের তো আছেই, কিন্তু আপনি স্ট্যাম্পের পেছনে দাঁড়ানো লিটন দাসকে কৃতিত্ব না দিয়ে পারবেন না। অবশ্যই আপনি যদি ক্রিকেটটা বোঝেন লিটন দাসকে আপনাকে ক্রেডিট দিতেই হবে। হয়তো তার ব্যাটিংটা খারাপ হচ্ছে, বাট অ্যাজ এ ক্যাপ্টেন দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। তো ওভারঅল একটা চোখের প্রশান্তি ছিল। আমি এরপরে হয়তো এনসিএল চলছে বাংলাদেশ দলে, এনসিএল নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ওখানে আমার কিছু অবজারভেশন রয়েছে সেগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। তো যাই হোক, বাংলাদেশ সিরিজটা জিতেছে, আবার অনেকদিন পর হয়তো বাংলাদেশে খেলা আসবে, আবার হয়তো বাংলাদেশকে নিয়ে পরে আবার পজিটিভ কথা বলতে পারবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে, বা এর মাঝেও হয়তো সিরিজ আসবে, কথা বলবো ইনশাআল্লাহ। যাই হোক, বাংলাদেশ ক্রিকেটে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভয়েসটা প্রপারলি গেছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। যদি সমস্যা হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।